ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকবার জন্য। প্রথম ঘন্টা পেরিয়ে মাছরাঙা সংবাদ এবং ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমাদের দ্বিতীয় ঘন্টা আমরা আরেকজন অতিথিকে নিয়ে ফিরেছি। তিনি একজন সংগঠক এবং মঞ্চকর্মী, প্রিয় লাল কর্মকার। চলুন দর্শক আমাদের অনুষ্ঠানের অতিথিকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। প্রিয় লাল, লাল পরে এসেছে। ভাবিনি লাল পড়া হয়ে গেছে। আপনার প্রিয় রং কি? অবশ্যই লাল। আচ্ছা, সেই সুদূর ওয়াশিংটন ডিসি থেকে আপনি এসেছেন। কবে এসেছেন দেশে? আমি এসেছি এই মাসের 2 তারিখে। ফেব্রুয়ারি 2 তারিখে। ফিরে যাবেন কবে? আর 2 দিন আছে। আর 2 দিন। তাহলে তো আমরা বেশ সৌভাগ্যবান আপনাকে পেয়েছি আমাদের এই মেরিল স্প্ল্যাশ। আমারও খুব সৌভাগ্য। অনুষ্ঠানটা দেখা হয়? হ্যাঁ, প্রায় দেখা হয়। আচ্ছা, কেমন লাগে? খুবই ভালো। স্পেশালি আপনাদের প্রেজেন্টেশন আচ্ছা, খুবই খুবই নিপুণ ভাবে আপনারা পরিচালনা করেন। ধন্যবাদ। আপনার আমাদের অনুষ্ঠানের ফরম্যাট অনুযায়ী আমাদের ছোটবেলার গল্পে আমরা শুরু করি, ছোটবেলার গল্প দিয়ে। আপনার ছোটবেলা কোথায় কেটেছে? আমার ছোটবেলায় কেটেছে ফেনী শহরে। আচ্ছা, ফেনী শহরে শৈশবের সবচেয়ে সুন্দরতম দিনগুলো কি সেখানেই কেটেছে। হাই স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং কলেজের কিছুটা অংশ। আচ্ছা। ছোটবেলা কেমন ছিলেন? দুষ্টু না শান্ত? দুষ্টুমি করার খুব একটা সুযোগ আমি পাইনি। আমি পরিবারের বড় ছেলে হিসাবে পড়াশোনায় একটু ভালো ছিলাম বা চেষ্টা করতাম, তো যার কারণে সবসময় পড়াশোনার মধ্যে আমাকে থাকতে হতো। আর বাকি সময়টা যখন থাকতো তখন ছোট ভাই বোন বা অন্যদেরকে পড়াশোনা দেখাতে গিয়ে আমার সময়টা চলে যেত। পড়াশোনার মাঝেই কেটেছে আপনার ছোটবেলা? এক্স্যাক্টলি। সাইমা, ক্লাস 3 তে থাকতে মনে হয় মঞ্চে অভিনয় করেছেন প্রথম রাইট। সেই সময়ের গল্প শুনবো। 3 তে থাকতে কোথায়? ফেনীতেই, ছোট মফস্বলেই। আমি ক্লাস 3-তে আমি প্রাইমারি স্কুলে যখন ইয়ারলি যে সাংস্কৃতিক প্রোগ্রামগুলো হতো, ক্রীড়া প্রতিযোগিতা হতো, তখনই আমি ইন্সপিরেশন আসে আর কি আমার কাছ থেকে। আর টিচারও আমাকে খুব পছন্দ করতেন। হয়তো মার্ক করেছিলেন যখন কথাবার্তা বলতাম, তার মধ্যে হয়তো তারা দেখতে পেয়েছিলেন। তো সামহাও ও তখন থেকেই আমাকে এই সাংস্কৃতিক অঙ্গনে সামহাও আমাকে লিডিংয়ে চলে আসে আর কি, দায়িত্ব চলে আসে। ছোট ছোট অভিনয়, ছোট ছোট কৌতুক, এগুলি দিয়ে আবার অন্যান্য ক্লাসমেটদেরকে দিয়ে উপস্থিত কিছু বানিয়ে ফেলা। ইভেন আমাদের সাপ্তাহিক কিছু প্রোগ্রাম ছিল, ওই সাপ্তাহিক প্রোগ্রামে ঘরোয়া পরিবেশে ক্লাসরুমের ভিতরে থেকেই শুরু করতাম। আচ্ছা, মানে সেখান থেকে আপনার পথ চলা শুরু। সেখান থেকে অভিনয়টা কারো কাছ থেকে কি শিখেছিলেন নাকি? নট স্পেসিফিকলি, জাস্ট দেখে দেখে আর নিজের চেষ্টা থেকে। এই অভিনয় নিয়ে আমরা অনেক কিছু শুনবো, তবে তার আগে আপনার সম্পর্কে আমরা দর্শকদের একটু জানিয়ে দিই। অবশ্যই। দর্শক, আমরা কথা বলছি সংগঠক এবং মঞ্চকর্মী প্রিয় লাল কর্মকারের সাথে। তিনি যুক্তরাষ্ট্রের প্রিয় বাংলা সংগঠনের প্রতিষ্ঠাতার মাধ্যমে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতিকে প্রচার ও প্রসারে বিশেষভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি সংগঠনটির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে বাঙালিদের বিনামূল্যে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়। মেরিন কোরের নন কমিশন অফিসার হিসেবে 5 বছর তিনি দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ডিফেন্স হেলথ কেয়ারের প্রজেক্ট ম্যানেজার হিসেবে দায়িত্বরত রয়েছেন। পেশাগত জীবনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী থেকে ইউএস ডিফেন্স মেডেল ছাড়াও সংগঠক হিসেবে ফোবানা লিডারশিপ মেডেল অর্জন করেন। এছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রিয় বাংলা সংগঠনের পক্ষ থেকে গ্রহণ করেন ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। এই প্রিয় বাংলা নামটি কার দেয়া? খুব সুন্দর নাম। থ্যাংক ইউ, সুন্দর একটা কথা বলেছেন। নামটি আমাদের টিম আছে, তো আমরা যখন কাজ শুরু করি, প্রিয় বাংলার সেবামূলক কাজ প্লাস কালচারাল এক্সচেঞ্জ যখন আমরা শুরু করি, তখন নাম নিয়ে বসা হয় যে কি নাম দেওয়া যেতে পারে। তো অনেকের রিকমেন্ডেশন অনেক কিছু আসে, তো তার মধ্যে বাংলাটা অবশ্যই ছিল প্রায়োরিটিতে। আমরা চেয়েছিলাম যেহেতু প্রবাসে আমরা বাংলাদেশের সংস্কৃতি নিয়ে কাজ করব, তো এমন একটি নাম চাই যেটাতে নামেই বলে দেবে অনেক কিছু। তো অবশ্যই বাংলা আমাদের প্রাণের বাংলা। তো আমি মনে করি আমরা তো সবাই বাংলাকে ভালোবাসি, কিন্তু এটার অনুধাবনটা আমি মনে করি খুব বেশি মনে করে যারা প্রবাসে থাকে, খুব ফিল করে। হ্যাঁ, তো তার সঙ্গে সামহাও যখন আমরা চিন্তা করছি যে আর কি অ্যাড করা যায়,
অনেকের রিকমেন্ডেশন থেকে হঠাৎ করে উঠে আসলো প্রিয় শব্দটা, যখন অ্যাড হলো তখন সত্যি সত্যি সবাই সবাই খুব পছন্দ করলো। আপনার আর জন্য এতে- আরো বিশেষ ভালো লাগার বিষয় আপনার নাম প্রিয়। হ্যাঁ হয়তো তাই হয়তো আমার জন্য সেটা হতে পারে, কিন্তু যখন প্রিয় বাংলা পুরো নামটা, তখন তো সুন্দর একটা মিনিং আছে। সবাই পছন্দ করেছে আর সেটাই আমরা চয়েস করেছি আর কি। আচ্ছা, আমরা ওয়াশিংটন ডিসিতে একটু পরে আবার ফিরবো, তবে আবার ফেনীতে ফিরে যাই। Sure. ছোটবেলায় খেলাধুলার প্রতি আগ্রহ ছিল আগ্রহ অভিনয়ের ছিল, পাশাপাশি? হ্যাঁ ছিল। আমি ফুটবল দিয়ে শুরু করেছি ছোটবেলায়, কিন্তু সামহাও আমার শারীরিক গঠনে হয়তো কিছু ত্রুটি ছিল, বা আমি ওই ফুটবলের জন্য উপযুক্ত ছিলাম না। যতবারই যেতাম হাত বা পা ভাঙতো। তারপরে এরপর কয়েকবার খেলার পরে এরপরে আমি বিদায় দিয়েছি যে এটা মনে হয় আমার জন্য না। এরপরেই আপনার ওই যে নাটক এরপরে অভিনয়। নাটকের দিকে চলে যাই। মাঝে মাঝে আমি ব্যাডমিন্টনে ভালো খেলতাম, তারপরে আবার সাঁতার কাটতাম, এটাতে আমি খুব ভালো নাম করেছিলাম। কিন্তু বেশিরভাগ সময়ে সংস্কৃতিতে থাকতাম, ছবি আঁকতাম, কবিতা লিখতাম মাঝে মাঝে। আপনার পরিবারে কেউ এরকম সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন? নট এক্স্যাক্টলি, নট ডাইরেক্টলি। পরিবারে কে কে আছে? অ্যাকচুয়ালি ছিলেন, আমার বাবা মা ছিলেন, তারা কীর্তন করতেন। আচ্ছা। তো এটি আসলে আরেকটা মনে হয় ইন্সপিরেশন ছোটবেলা থেকে চলে এসেছে আর কি অটোমেটিকলি। এখন পরিবারে কারা কারা আছে? এখন আমার বাবা মা আছেন, ছোট ভাই আছেন, ছোট 3 বোন আছেন। আর অবশ্যই আমার পরিবারের আছে, ছেলে আছে, মেয়ে আছে, 4 বছরের ছেলে আর 2 বছরের মেয়ে, আচ্ছা আর আচ্ছা ওয়াইফ আছেন। আচ্ছা, আপনারা সবাই ওয়াশিংটনে থাকেন? সবাই ওয়াশিংটনে আছি। আচ্ছা, ছোটবেলায় যে আপনি অভিনয় করতেন, পরিবার থেকে কেমন অনুপ্রেরণা পেয়েছিলেন? পড়াশোনার জন্য তো বেশি জোর দিত, পড়াশোনার পাশাপাশি অভিনয় করাটা তারা কিভাবে দেখতো? খুবই ভালো, খুবই ভালো প্রশংসা করেছেন। স্পেশালি আমার বাবা খুব পছন্দ করতেন এবং উনি সুযোগ করে দিতেন। ক্লাসে তো প্রথম হতেন সবসময়, ক্যাপ্টেন হতেন। হ্যাঁ, শুরু থেকেই তাই ছিল। হ্যাঁ। এই সুযোগটা এসেছিল আমার। এবং ক্যাপ্টেন ছিলেন তো। ক্যাপ্টেন ক্যাপ্টেনদের ছিলাম। প্রতি কিন্তু যে অন্যান্য যারা স্টুডেন্টরা ছাত্র থাকে, থাকে। হ্যাঁ, যারা ছাত্রছাত্রী থাকে অন্যরা, তারা কিন্তু পছন্দ করে না, হ্যাঁ, ক্যাপ্টেন কেন আসতেছে বা ভয় পাচ্ছে, এরকম কিছু, এরকম কোনো ঘটনা আছে আপনার? হ্যাঁ, আমার মনে পড়ছে আসলে সম্ভবত ক্লাস 3 কি 4 এ ক্যাপ্টেন যারা থাকে তাদেরকে হোমওয়ার্ক কালেক্ট করতে হয় টিচারের জন্য। টিচার যখন ঢুকবেন তখন, আমি জানি না এখনো আছে কিনা সেই রীতি ক্লাসে। তো মেয়েদের সেকশনে মেয়েরা তুলে মেয়েদের ক্যাপ্টেন নিয়ে আসতো, ছেলেদেরটা নিয়ে আসতো। তো এখন একদিন এক ক্লাসমেটের মাথায় কি ভূত চাপলো, সে ক্যাপ্টেনের সিটে বসবে। তখন আমি তর্কে আর তার সঙ্গে পারলাম না। তখন অন্যরা আমাকে খুব আবার পছন্দ করতো, তো তারা বললো যে ঠিক আছে তাকে বসতে দাও। তো এখন আবার অন্যরা আবার শিখিয়ে দিল যে সে যেহেতু বসতে দেবে তার একটা পানিশমেন্ট আজকে পেতে হবে। তাহলে কি করব, যে তুমি আজকে হোমওয়ার্ক কালেক্ট করো না, হ্যাঁ, জাস্ট পিছনে বসে থাকো। টিচার আসলো, আসার পরে উনি তো হোমওয়ার্ক দেখলেন না, টেবিলের উপরে ছিল না, সব কালেক্ট করা হলো না। এতে ওনার মাথা চটে গেছে যে ক্যাপ্টেন কই। হ্যাঁ, তখন অন্যরা যারা ছিল তারা ফান করার জন্য বলে দিল এই যে ক্যাপ্টেন বসে আছে। তখন বলল যে না, আমার ক্যাপ্টেন কই। হ্যাঁ, টিচার আমাকে খুব ফেভার করতেন আর কি। তখন পিছনে আমাকে ডাকলো, কি হলো? তখন আমি অপরাধী হিসাবে বললাম যে ও বসতে চাইছে আজকে, তো সে বসেছে, তো তাহলে তো তারই কালেক্ট করার কথা। এই আর কি, টিচার শুরু করলেন মারধর। আর আসলে মারটা মনে হয় বেশি হয়ে গেছিল। এরপর থেকে বেচারাকে আর কখনো ক্লাসে দেখিনি, আচ্ছা, এবং আমি আর স্কুলেই দেখিনি। তা আমি জানি না আজও কোথায় আছে। মাঝে মাঝে আমি খুব মনে করি চলে গিয়েছিল, আর মারটা মনে হয় খুব বেশি হয়ে গেছিল। তো এরপর থেকে আর দেখিনি। আপনি কি অনুতপ্ত হয়েছিলেন? আমার এখনো প্রায় আমাকে কাঁদায়। ভাবি যে হয়তো আমার জন্য হয়েছিল, হয়তো দুষ্টুমিটা একটু বেশি হয়ে সে গেছিল। এখন মেরিল স্প্যাশ রাঙা সকাল দেখলে এবং আপনার এই কথা শুনলে নিশ্চয়ই সে তার সব অভিমান ভুলে যাবেন। আশা করি আমাকে ক্ষমা করবেন। আচ্ছা, আপনার ছোটবেলায় আরো গল্প শুনি। ছোটবেলায় কোনো মজার স্মৃতি মনে পড়ছে এই মুহূর্তে? ছোটবেলার মজার স্মৃতি আছে, অনেক কিছু আছে। তার মধ্যে আমি লাইক বলেছি, আমি পড়াশোনার মধ্যে সবসময় ব্যস্ত থাকতাম, খুব একটা সময় পেতাম না। তো এর মধ্যে একটা পড়াশোনার মধ্যে একটা ক্লাসরুমের ব্যাপারটাই আবার আসি। ইউজুয়ালি আমি হোমওয়ার্ক যেটা বা পরের দিনের জন্য মুখস্থ রচনা বা যে কোনো কোয়েশ্চেন, এটার জন্য খুবই প্রিপেয়ার ছিলাম আর কি। কিন্তু মাঝে মাঝে কোনো রাতে হয়তো আর্লি ঘুমিয়ে যেতাম, হয়তো যদি সেটা সম্ভব করা না হতো, তখন আমাদের ক্লাসের মধ্যে আবার টিম করে নিতাম, হ্যাঁ, কীভাবে পরের দিন সেটা প্রেজেন্ট করব। তো এখন মাঝে মাঝে কী করতাম যে যখন টিচার কোয়েশ্চেন জিজ্ঞেস করতো,
তখন তো মুখস্থ বলতে হতো, হ্যাঁ। তো এখন মাঝে মাঝে বলে দিতাম যে আমার সামনে যে বসবে বইটা ওপেন রাখবে আর কি। তা আমি এদিক থেকে টিচারের সঙ্গে বলছি আর মাঝে মাঝে বই থেকে দেখে দেখে পড়ছি। তো একদিন খুব দিন তো আর বেশি দিন তো চুরিটা করা যায়নি, এক সময় ধরা পড়ে গেলাম, তো খুব মারটার খেলাম। তো এখনো মাঝে মাঝে খুব দুষ্টুমি মনে পড়ে, আবার ভাবি মানে কেমন ছিলাম আর কি। এই জিনিসগুলি আমি জানি না আজও এখনকার ছেলেমেয়েরা স্কুলে এভাবে করে কিনা, হয়তো নতুন টেকনিকে নতুন কিছু করে। আসলে শিষ্ট ছাত্রর পক্ষে দুষ্টমি করা বোধহয় সম্ভব নয়। সে সবসময় ভালো ছাত্রই থাকবে এবং ভালোভাবে বিহেভ করবে তার শিক্ষকদের সাথে। আমরা এই মজার মজার গল্পে আবার ফিরবো, তবে ছোট্ট একটা বিরতির পর। দর্শক, আরেকটি বিরতি নেবার সময় হচ্ছে, মাছরাঙার সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল অনুষ্ঠানে। আমরা আছি দ্বিতীয় ঘন্টায়। দ্বিতীয় ঘন্টায় আমাদের সাথে অতিথি হয়ে আছেন একজন সংগঠক ও মঞ্চকর্মী প্রিয়লাল কর্মকার। আমরা ছিলাম আপনার ছোটবেলার গল্পে। এখন জানতে চাচ্ছি যে দেশের বাইরে চলে গিয়েছিলেন কবে? আমি 97-এর অগস্টের দিকে দেশের বাইরে চলে যাই। আচ্ছা, তো আপনি ফেনী থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন নাকি ঢাকায় পড়াশোনা করেছিলেন? ঢাকায় ছিলাম আমি, ঢাকায় ছিলাম অলমোস্ট বেশ কয়েক বছর। আচ্ছা, তারপরে সুযোগ আসে আমেরিকায় চলে যাওয়ার জন্য। একা গিয়েছিলেন? হ্যাঁ, একা গিয়েছিলাম। আচ্ছা, ওখানে গিয়ে কোনো সমস্যার মুখোমুখি ওই হতে সেটি হয়নি শুরুতে? বলে আসলে শেষ করা যাবে না। আচ্ছা, আমরা শুনি ইউজুয়ালি আমেরিকাতে বা দেশের বাইরে যারা যাচ্ছেন সবাই কষ্ট করছেন, আর একা এবং অল্প বয়সে গেলে তো কোনো কথাই নেই। কোন বয়সে গিয়েছিলেন? 19 বছর বয়সে। আচ্ছা, আমি যখন ঢুকছিলাম তখন ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করছিল যে সঙ্গে কেউ আছে কিনা, তো বলেছিলাম যে না। তারপরে যখন চলে গেলাম ইউজুয়ালি ওখানে কেউই আমার ছিল না, জাস্ট কিছু ফোন কলে কানেকশন এগুলির মধ্যেই। তো জাস্ট একটা বাসায় গিয়ে নক করা, তারপর থেকে আমার জীবন শুরু। আমি যখন পরবর্তীতে যখন আমেরিকানদের সঙ্গে পরিচয় হয়, কথাবার্তা হয়, স্টোরি বলি, তারা সেটা বিশ্বাস করে না। কারণ তারা চিন্তাই করতে পারে না যে কাউকে আমি দেখিনি কখনো, সে আমার কোনো আত্মীয় হয় না। শুধু একটা নকে, একটা ফোন কলে আমাদের জীবন আমরা শুরু করি বাইরে এভাবে গিয়ে। তো এটি আরেকটা দিক আমাদের বাংলাদেশি, যে আমরা কিভাবে আমরা টেক কেয়ার করি দেশিদেরকে, বাংলাদেশিদেরকে, বা আমাদের বাংলাদেশি বন্ধুদেরকে, বাংলাদেশি স্বজনদেরকে। আমাদের সংস্কৃতি এবং আমাদের যে অফার করা, এটি টোটালি আই থিঙ্ক একটু ব্যতিক্রম দেন এনি আদার আতিথেয়তা এবং কান্ট্রি। আমাদের আপ্যায়ন করার ক্ষমতা এবং ক্ষমতা অনেক বেশি, এবং আমরা অনেক বেশি আন্তরিক। এক্স্যাক্টলি। আচ্ছা, তো আপনি এরপরে কি চাকরি জীবনের শুরু কবে থেকে? তারপরে তো অনেক স্ট্রাগল আসে স্ট্রাগলের আমরা শুরুতেই। দু একটা গল্প শুনি কিংবা কোনো হ্যাঁ, বিশেষ? শিওর। প্রথম কয়েক মাস তো কিছুই পাচ্ছি না, তারপরে ল্যাঙ্গুয়েজের প্রবলেম তো অবশ্যই হচ্ছে। তো এরপরে শুরু হয় যেভাবেই শুরু হয় সচরাচর, অড জব দিয়ে শুরু করতে হয়, হয়তো রেস্টুরেন্টে কাজ করেন অথবা কোনো ফ্যাক্টরিতে বা কোনো স্টোরে। তো আমার জীবনে এর ব্যতিক্রম ঘটেনি, শুরু করতে হয়েছে সেই রেস্টুরেন্টের কাজ দিয়েই। তারপর থেকে ফ্যাক্টরি, তারপরে আস্তে আস্তে শুরু করলাম পড়াশোনা কিভাবে এগিয়ে নেওয়া যায়। তারপরে সেই মিশিগান রাজ্যে আমি ছিলাম, ডিট্রয়েটে। তখন নিজেই কলেজে ভর্তি হলাম, শুরু করলাম। তারপর এরপরে হঠাৎ করে আমার মাথায় আসলো যে একটু চ্যালেঞ্জিং কি করা যেতে পারে। যেহেতু আমি একা ছিলাম, আমার হেল্পের কেউ ছিল না, কিন্তু আমার মনে খুব চাপ ছিল যে আই ওয়ান্ট টু ডু সামথিং বেটার অ্যান্ড সামথিং ডিফারেন্ট। ইউএস মিলিটারি খুব অপরচুনিটি তখন ছিল, তখন আমি চিন্তা করলাম যে চ্যালেঞ্জিং কিছু নিয়ে নিই। তো তার মধ্যে আর্মি, নেভি, এয়ারফোর্স, মেরিন কোর ইজ নোন অ্যাজ আ হার্ড কোর for all the US, I mean even the all world, everybody knows that. So আমি ভাবলাম যে যদি যেতে হয় তাহলে সবচাইতে হার্ড চ্যালেঞ্জটাই নিয়ে নিই। আর সেই নিয়ে কথা, তারপরে শুরু হলো পরীক্ষা, স্টাডি, সব কিছু করে সব কিছু এক ধাপ করে এগিয়ে গেছি এবং আমি পেয়ে গেছি চান্স। তারপরে চলে গেলাম, কিন্তু আমি জানতাম না আসলেই এত কঠিন। আমি যাওয়ার পরে যখন ট্রেনিং করছিলাম, আমার যে বেসে তখন 300 গ্র্যাজুয়েট ছিলাম, তার মধ্যে আমি ছিলাম বাংলাদেশি।
অনেক সমস্যা হচ্ছিল তাদের কমিউনিকেশনে, কিন্তু ওনারা বুঝতে পারছিলেন এবং লাকিলি আমি তাদের খুব ফেভার পেয়েছিলাম সব সময়। তারা আমাকে ফেভার করেছিল। আর একটা বিষয় যে আমি জানি না সেটা কীভাবে হতো, যে তারা যখন জিজ্ঞেস করতো যে কোথা থেকে আসা হয়েছে বা আমার ব্যাকগ্রাউন্ড কি, বাংলাদেশ বললে তাদের কেন জানি সফট কর্নার আমার প্রতি সবসময় আসতো। যে অনেকে মনে করতো যে মেরিন কোরে গিয়ে হয়তো আমার লাইফটা ডিফারেন্ট হবে, হয়তো আমাকে ফ্রন্ট লাইনে দিয়ে দেবে, যেটা আমাদের সকলের ধারণা যে ফরেন কান্ট্রিতে যখন, স্পেশালি আমেরিকাতে যখন যাবে বা মিলিটারিতে যখন কেউ জয়েন করবে, তখন ফ্রন্ট লাইনে গেলে তো অবশ্যই মানে মৃত্যুর চান্স যেটা আর কি সবচেয়ে বেশি। তো আসলে এই ক্ষেত্রে সেটা সঠিক নয় আর কি। আমি দেখেছি যে এই ক্ষেত্রে তারা কোনো ডিসক্রিমিনেশন যেটা বলতে, সেটা কখনোই ছিল না। যার কেরিয়ার যেটা, যার যেখানে যাওয়া দরকার সেই ঠিক তাকে ঠিক সেখানেই পাঠানো হয়েছে। আমি বাঙালি বলে যে আমাকে সামনে বা পিছনে দেওয়া হবে, এটি কোনো কথা নয়। তো আমি ওনাদের খুব ফেভার পেয়েছিলাম। আমি সব ট্রেনিংয়েই খুব ভালো করেছিলাম। বরং আমি বলবো অন্যদের থেকে আমি সবচেয়ে আরও বেশি সুবিধা পেয়েছি, কারণ হয়তো সিম্পেথি হোক আর আমার পার্সোনাল ট্যালেন্ট হোক, যেটাই হোক, যে কারণে হোক, সৌভাগ্যবান হয়েছিলাম আর কি। তো তারপরে মেরিন করে আসার পরে খাওয়া দাওয়ায় অনেক কষ্ট করেছিলাম। আমি বাংলা খাওয়ার খুব, বাচ্চারা আমার ঘুম হয় না, কিন্তু বিলিভ মি অর নট, লাইক অলমোস্ট 2 ইয়ার্স বাচ্চারাই ছিলাম। ভাত ছাড়া? ভাত কি ছাড়া খেয়েছিলেন তখন? আমেরিকান ফুড, স্যান্ডউইচ, আচ্ছা। তারপরে পায়েস্তা, বার্গার, আমেরিকান স্টাইলের আচ্ছা, সব এরপরে food। খুব বেশি দিন ছিলেন না মেরিন করে? মেরিন করে কন্ট্রাক্ট হিসাবে হয়, তা এভরি 4 ইয়ার্স 5 ইয়ার্স, তারপরে আপনাকে আবার রিনিউ করতে পারেন। তো আমার 5 ইয়ার্স আমার ফার্স্ট টার্ম ছিল, সেকেন্ড টার্মে আমি আর রিনিউ করিনি, করতে হয়নি। আমার কিছু গোল ছিল যে এর মধ্যে আমি যদি এই গোলগুলি কমপ্লিট করতে পারি তাহলে আমি আর ওই সার্ভিসও করব না, কিন্তু আই ওয়ান্ট টু সার্ভ সাম মেরিনটাও আদার যেরকম ওয়ে। আপনার একটা গোল ছিল যে একটা হ্যাঁ, চ্যালেঞ্জ exactly. হাতে নিয়েই নেই। এরপর আপনার সংগঠনের প্রতি ঝোঁক পড়লো? হ্যাঁ, এরপরে সংগঠন তো আমার, সংস্কৃতি তো আমার মনেই আছে, করতে হবে, কিন্তু এই কাজগুলি করতে এবং গিয়ে প্রিয় বাংলার পক্ষ থেকে আপনি এসব সমস্যার কিন্তু অনেক সমাধান করেন, যারা বিভিন্ন অসহায় এবং দুস্থ, এই বিষয়ে কিছু বলো। হ্যাঁ, শিওর। এই যে আমার এক্সপিরিয়েন্স হলো যে পথে স্ট্রাগল করতে করতে অনেক কিছুই শিখলাম, অনেক কিছুই দেখলাম। তো আমার সবসময় ইচ্ছা ছিল যে যারা বাঙালিরা আমেরিকাতে যারা যাচ্ছে, শুরুতেই যে স্ট্রাগলগুলি করে, তাদের যদি একটা হেল্পিং হ্যান্ড থাকে তাহলে অনেকখানি কমে যায়। যখন আমার একটা আপনার যে কোনো একটা সমস্যা হলে যদি আপনি নিজে নিজে সেটা লার্ন করে সমাধান করেন, অনেক সময় বের হয়ে যায়। কিন্তু এতে করে আপনি যে জিনিসটা আর্ন করেন, যে এক্সপিরিয়েন্সটা আর্ন করেন, এটা যদি আপনি যারা নতুন এসেছে তাকে যদি সহযোগিতা করেন, তাহলে সে স্ট্রাগলটা করতে হচ্ছে না বা কম করতে হচ্ছে। তো এই বিষয়ে আমাদের একটা স্ট্রাকচার প্রিয় বাংলাতে আছে। যারা নতুন ইমিগ্রেন্ট যারা যাচ্ছেন, তাদের চাকরির ব্যাপারে, তাদের পড়াশোনার ব্যাপারে, তাদের সিনিয়র সিটিজেন বাবা মা, তাদের মেডিকেলের ব্যাপারে, তারপরে তাদের কিছু বেনিফিট ব্যাপারে, বাচ্চা কাচ্চাদের স্কুলের ব্যাপারে, এসব ব্যাপারে আমরা তখন একটা স্ট্রাকচার তৈরি করি কীভাবে সেগুলি সহযোগিতা করা যায়। প্রিয় বাংলার মাধ্যমে আমাদের অজস্র বাঙালিকে আমরা সহযোগিতা করেছি, ইনক্লুডিং আমরা অ্যাকচুয়ালি ফরেনারদেরকেও হেল্প করি, কারণ প্রিয় বাংলা একটি ইউএস রেজিস্টার অর্গানাইজেশন। সো আমরা শুধু বাঙালিদেরকে হেল্প করবো এটা আমরা বলতে পারি না আর কি, বাট আমরা বাঙালিদেরকে তো মোস্টলি আমরা হেল্প করি। এর বাইরে যারা আছে তাদেরকে আমরা সেম আমাদের সামর্থ্য থেকে, আমাদের অভিজ্ঞতা থেকে, আমাদের রিসোর্স থেকে, নেটওয়ার্ক থেকে যারা আমাদেরকে কাজ করছেন আমাদের সঙ্গে, সবাই হেল্প করার চেষ্টা করছেন। প্রিয় বাংলার প্রসঙ্গে আমরা আবার ফিরবো, তবে তার আগে আমরা একটু মাছরাঙা সংবাদটুকু জেনে আসি। অবশ্যই। দর্শক, আমরা কথা বলছিলাম প্রিয় লাল কর্মকারের সাথে, একজন সংগঠক এবং মঞ্চকর্মী। আমরা ফিরছি একটু পরে, তার আগে চলুন জেনে আসি মাছরাঙা সংবাদ। অপেক্ষা করছে জিনাত। জিনাত, আমরা কথা বলছিলাম আমাদের দ্বিতীয় ঘন্টার অতিথি প্রিয়লাল কর্মকার, একজন সংগঠক ও মঞ্চকর্মী। আপনার প্রিয়লাল যে প্রিয় বাংলা যেই সংগঠনই আছে, সেটা তো আপনি আছেন অনেকদিন যাবতে জড়িত। এছাড়া আর কারা কারা আছেন, আপনাদের সহকর্মী কারা কারা আছেন? আমাদের এই প্রিয় বাংলার সঙ্গে সংযুক্ত অলমোস্ট মোর দেন 200 ভলান্টিয়ার্স, অ্যাডভাইজার্স। সবাই কি বাংলাদেশে?
মোস্ট অফ দেম বাংলাদেশি, কিছু আমেরিকানও আছে। তো তার মধ্যে কিছু কোর মেম্বার আছে, ম্যানেজমেন্ট টিমে আছেন, এক্সিকিউটিভ বডি আছেন। তো ম্যানেজমেন্ট টিমের মধ্যে কিছু নাম না বললেই নয়, যারা ওনারা খুব কষ্ট করছেন এবং সব কিছুতে প্ল্যানিংয়ে, আর্কিটেকচারে, তারপরে আমাদের প্রোগ্রাম অপারেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব কিছু করছেন। তার মধ্যে কয়েকটি নাম, যেমন শিবলি সিরাজ, উনি ওয়াশিংটন ডিসির মেট্রো এরিয়াতে খুব সবাই চেনেন আর কি। উনি স্টেজে কাজ করছেন অনেক দিন ধরেই, অলমোস্ট অন্যান্য অর্গানাইজেশনের স্টেজেও উনি হেল্প করছেন। তার মধ্যে প্রিয় বাংলাতে উনি কাজ করছেন অলমোস্ট শুরু থেকেই। এর সঙ্গে আছেন জীবক বড়ুয়া, উনি কমিউনিটির একজন অ্যাক্টিভিস্ট। তারপরে ক্লিফোর্ড গানজালভেস, উনি আমাদের শুরুতেই ছিলেন, এখন ব্যস্ততার জন্য একটু ব্রেক নিয়েছেন। আর এর বাইরে আমাদের আছে আমার ওয়াইফ নিজেও কাজ করছেন। তারপরে শিবলি সিরাজ ভাইয়ের ওয়াইফ মৌসুমী ফাতেমা সিরাজ, উনিও কাজ করছেন। নাম বললে অনেক বলতে হয়, তো আমি হয়তো কাউকে ছোট করা বড় করে কাউকে বলতে চাই না। বাট যারা করছেন সবাই আন্তরিকভাবে কাজ করছেন এবং সকলে এখানে আমরা যারা আমেরিকাতে থাকি, এটি তো নন প্রফেশন আমাদের জন্য, আমাদের ডে টাইমে প্রফেশন জব আছে। আর এত ব্যস্ততার মাঝে সময় বের করে আবার একটা দেশের জন্য কিছু করা, সেটা অনেক বড় একটা কাজ। অনেক অনেক আমাদের যে এই পারিবারিক সময়গুলি, আমরা এই আপনারা পরিবারকেও কাজের মধ্যে সম্পৃক্ত করে নিয়েছেন, যেমন আপনার স্ত্রী এবং আরেকজনের কথা বলেন শিহাব সিরাজ, শিবলি সিরাজ, শিবলি সিরাজ, তার স্ত্রীও এখানে কাজ করছেন। মোস্ট অফ দ্য আমাদের যারা আছে তাদের আমরা ইদার ওয়াইফ আছেন করে, নতুবা হাজবেন্ড আছেন, ওনাকে আমাদেরকে সহযোগিতা আচ্ছা, করছেন। বিস্তারিতভাবে প্রিয় বাংলার কর্মকাণ্ড সম্পর্কে শুনি, আপনাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড আপনারা কিভাবে পরিচালনা করেন? আমাদের ইয়ারলি কয়েকটি প্রোগ্রাম আছে, যেটি সাংস্কৃতিক প্রোগ্রাম আমরা করে থাকি, ইদার নাটক নতুবা ম্যাগাজিন টাইপ। আর আমরা অন্যান্য অর্গানাইজেশনে হেল্প করে থাকি, যেমন পিঠা উৎসব, পয়লা বৈশাখ হয়তো শুনে থেকেছেন, ওয়াশিংটন ডিসিতে পিঠা উৎসব খুবই নাম করা। আমার কিছু সুযোগ এসেছিল, আমি আবার আরেকটা অর্গানাইজেশনে কাজ করেছিলাম, বাংলা স্কুল নামে, সেখানে ওই অর্গানাইজেশনে আমি প্রেসিডেন্ট ছিলাম। তখন থাকা অবস্থায় পিঠা উৎসব, পয়লা বৈশাখ, এগুলিতে আমি খুব হেল্প করেছিলাম আর কি। তো প্রিয় বাংলার স্পেসিফিক প্রোগ্রাম আমরা করেছিলাম বেশ কয়েকটি, তার মধ্যে উল্লেখযোগ্য একটা প্রোগ্রাম হয়েছিল জীবনের গান, একটি গীতল নৃত্যনাট্য। এই নাটকটি গ্রন্থনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী শিক্ষক সুদীপ চক্রবর্তী। আর আমি সেটা নির্দেশনা দিয়েছিলাম, আর আমাদের টিম শিবলি সিরাজ, জীবক বড়ুয়া, ওনারা স্টেজ এবং প্রোডাকশনে কাজ করেছেন, সবাই মিলে করেছিলাম। তো আমাদের আরও এই বছর, যেটা জুনের 14 তারিখ, একই ধরনের একটা গীতল নৃত্যনাট্য অলরেডি তৈরি হচ্ছে আমাদের এখানে। আর আমরা এখান থেকে, আমরা বাংলাদেশ থেকে যেটা হেল্প পাচ্ছি, সুদীপ দা আমাদেরকে হেল্প করছেন, ওনাদের অর্গানাইজেশন থিয়েট্রিক্স বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটারে যারা কাজ করেছেন তাদের এক্সদের নিয়ে এই অর্গানাইজেশনটা তৈরি হয়েছে। তো ওনাদের সঙ্গে আমাদের সঙ্গে সম্পৃক্ত এখন আমরা। গত কয়েকদিন আগে ওনাদের সঙ্গে আমাদের ভালো একটা কথাবার্তা হয়েছে এবং টিএসসিতে আমরা একটা মিটিংও করেছিলাম। তো আমরা এই যে নাটকের পরিকল্পনা চলছে, তারপরে সংস্কৃতি প্রোগ্রামগুলো আসছে, আমাদের 21শে ফেব্রুয়ারিতে আমরা পার্টিসিপেট করি, এই যে হয়ে গেল দুদিন আগে। হ্যাঁ, এবার তো মনে হয় ওখানে আর উদযাপন করা হয়নি এই বছর। প্রিয় বাংলার হয়নি, আমরা আসলে এখানে শিবলি ভাই এখানে ছিলেন, তারপরে যুবক বড়ুয়া আমাদের কোর্টে, উনিও এখানে ছিলেন। তো আমরা ইয়েতে জাতীয় শহীদ মিনারে গিয়েছিলাম, প্রিয় বাংলার পক্ষ থেকে আমরা দিয়েছিলাম আর কি। এটি আমাদের জন্য আরেকটি বড় পাওয়া, যেহেতু আমরা এখানে ছিলাম, আমাদের একটা স্বপ্ন ছিল আমরা সরাসরি যেন এখানে যেতে পারি। আর এর বাইরে আমাদের কন্টিনিউয়াসলি আমরা কালচারাল এক্সচেঞ্জ, অন্যান্য অর্গানাইজেশন আছেন, সবাই তাদের ইউনিক মতো প্রোগ্রাম করছেন, বাংলা সংস্কৃতিকে তুলে ধরছেন। তো আমাদের প্রিয় বাংলা যেটি করছে কালচারাল এক্সচেঞ্জ, উই আর নট অনলি প্রডিউসিং আওয়ার সংস্কৃতি ইন আমেরিকা, বাট উই আর অলসো ডুইং এক্সচেঞ্জ। তাদের ওখানে বসবাসরত অন্যান্য দেশের যে সংস্কৃতিগুলি আছে, যেমন আফ্রিকান, কোরিয়ান, বলিভিয়ান, চাইনিজ, মেক্সিকান, ওদের ড্যান্স, ওদের প্রোডাকশনগুলি আমরা চেষ্টা করছি আমাদের স্টেজে নিয়ে আসার জন্য। আবার সেটা হলো, আমরা উদাহরণ দিতে পারি যে আমাদের গত কয়েকটি পথমেলা হয়ে গিয়েছিল, প্রিয় বাংলা পথমেলা করেছিলাম ওয়াশিংটন ডিসিতে। তো আমাদের কাউন্টি থেকে আমাদের আরেকটা বেনিফিট, আমরা প্রিয় বাংলাটা আর্লিংটন কাউন্টির আর্ট গ্রুপের আওতাভুক্ত। ওখানে বেশ কয়েকটা দেশের আর্ট গ্রুপ আছেন, তো তার মধ্যে আমরা কোয়ালিফাই হয়েছি। আমরা তাদের সঙ্গে
সংযুক্তভাবে কাজ করছি সংস্কৃতি প্রোডাকশন করার জন্য। আর কাউন্টি গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট আমাদেরকে হেল্প করছেন, তাদের একটা বাজেট আছে, তাদের একটা ম্যানেজমেন্ট আছে যেটা হেল্প করছে যে বাইরের দেশের সংস্কৃতিগুলিকে তুলে ধরার জন্য। তো আমরা তাদের সহযোগিতায় আমরা আমেরিকান স্ট্রিটে স্টেজ সেট আপ করেছি প্রিয় বাংলা পথমেলা, কিন্তু ওখানে এসে আবার আফ্রিকান ড্যান্স দিচ্ছে, মেক্সিকানরা এসে ড্যান্স করছে, চাইনিজরা এসে ড্যান্স করছে, আমেরিকানরা করছে, তার সঙ্গে তো বাংলা আছেই। তো এই যে এক্সচেঞ্জ, এটি খুবই প্রশংসিত হয়েছে আমেরিকান গভর্নমেন্টের কাছে, যার স্বীকৃতি স্বরূপ আমরা প্রিয় বাংলা কংগ্রেশনাল অ্যাওয়ার্ড আমরা পেয়েছিলাম গত বছর। সেই অ্যাওয়ার্ডটি আপনাদেরকে কতটুকু অনুপ্রাণিত করেছে? খুব। আপনারা ভেবেছিলেন কখনো এই জাতীয় সম্মাননা আসবে? এত অল্প সময়ে আমরা ভাবিনি। আমরা কাজ যখন করছিলাম আমরা জানি যে আমরা ভালো কিছু করব এবং স্বীকৃতি হয়তো পাবো, কিন্তু এত অল্প সময়ে আমরা ভাবিনি যে আমরা তাদের অ্যাটেনশন আমাদের প্রতি পড়ে যাবে আর কি। তো আমরা মনে করি আমরা খুবই ইন্সপায়ার্ড। এবং আপনাদের এই অল্প সময়টা কত সময় আসলে প্রিয় আমরা বাংলা যাত্রা শুরু হয়েছিল 2008-এ আমরা প্রথমে অর্গানাইজেশনটা তৈরি করি, কিন্তু কাউন্টি স্টেট রেজিস্ট্রেশন যেটা পেপার ওয়ার্ক প্লাস ওপেনলি হেল্প করা যেটা, এটা আমরা শুরু করেছি 2012 থেকে। আচ্ছা আচ্ছা, প্রবাসী বাংলাদেশিরা যারা আছেন, যারা চান আপনাদের সাথে যোগাযোগ করতে, কিভাবে আসলে আপনাদের সাথে যোগাযোগ করেন তারা? তারা আমাদের ওয়েবসাইট আছে priyobangla.org, PRIOBANGLA bangla.org। আর আমাদের ফেসবুক গ্রুপ আছে প্রিয় বাংলা, আপনি সার্চ করলে পাবেন ফেসবুকে প্রিয় বাংলা, একটা প্রিয় বাংলা পেজ আছে আর একটা গ্রুপ আছে। আমাদের গ্রুপে অলমোস্ট 1000 পিপল আছে, মোস্ট অফ দেম ওখানে বসবাসরত। ইদানিং আমরা দেখছি বাংলাদেশ থেকে অনেকে ইন্সপায়ার হচ্ছেন, অনেকে অ্যাড করছেন। আর আমাদের আবার প্রিয় বাংলা ইয়াহু গ্রুপ আছে, যেখানে অলমোস্ট 3500 মেম্বার আছেন। ওখানে মোস্ট অফ দেম ওয়ান্স অ্যাগেন ওয়াশিংটন ডিসি বা ইউএস বেস, আবার অনেকে আছে বাইরের দেশ থেকে। আমাদের রেগুলার যে অ্যাক্টিভিটিগুলি যাচ্ছে, যে সেবামূলক কোনো কাজের অ্যানাউন্সমেন্ট যাচ্ছে, আমাদের কোনো মঞ্চ নাটক আসছে বা কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম আসছে বা জাতীয় দিবসগুলি পালন করার জন্য কোনো কিছু নতুন কোনো অ্যানাউন্সমেন্ট, চ্যারিটি জাতীয় কোনো কিছু হচ্ছে, এই অ্যানাউন্সগুলি আমাদের এই ইয়াহু গ্রুপ এবং ফেসবুক গ্রুপ এগুলির মধ্যে যাচ্ছে। এতে করে তারা এতে করে সবাই জেনে যাচ্ছে যে, এবং তাদেরকে আপনারা আসলে পরে কিভাবে অ্যাকসেপ্ট করছেন যে কিছু আছে না যাচাই বাছাইয়ের তো বিষয় থাকে? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই। অনেকে ওরা আসলে প্রথমে যখন সাবমিট করে মেম্বার রিকোয়েস্ট, ফেসবুকে গিয়ে যখন আপনারা সবাই জানেন ফেসবুক কিভাবে কাজ করে, তো ওনারা গিয়ে রিকোয়েস্ট পাঠান, তারপরে আমাদের প্রোফাইল গিয়ে দেখতে হয়, যে প্রোফাইল যে নাম, ফোন নাম্বার থাকে, ইমেল থাকে, আমরা পার্সোনালি আবার যোগাযোগ করি উনি কোথা থেকে আসছেন এবং কেন উনি চাচ্ছেন আমাদের গ্রুপে অ্যাড হচ্ছে। এছাড়া আপনাদের গ্রুপ থেকে অন্যান্য প্রবাসী বাঙালিরা যারা নতুন যাচ্ছে, যারা আগে আছে, কিভাবে আপনাদের যে সেবাগুলো, এছাড়াও যে আরো এক্সট্রা সেবা আছে আপনাদের, সেগুলো কিভাবে পাচ্ছেন তারা, কিভাবে দিচ্ছেন আপনারা? ইউজুয়ালি আমরা নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করছি, আমাদের স্টিল বিল্ডিং, আমরা ডাটাবেস তৈরি করছি, যেটাতে হচ্ছে আমি ছোট্ট একটা এক্সাম্পল দেব। সেটা হচ্ছে যে আমি যেহেতু ইউএস মেরিনে কাজ করেছি, তো আমার এক্সপিরিয়েন্স মিলিটারিতে, হ্যাঁ, এবং মিলিটারি ক্যারিয়ার অ্যাডভাইস, নতুন যারা যাচ্ছে তারা কেউ যদি চিন্তা করে যে ইউএস মিলিটারিতে জয়েন করা যায় কিনা, আমি কাউন্সেলিং দিচ্ছি। আমি তাকে বলতে পারছি কোনটি ভালো দিক, কোনটি খারাপ দিক। আমি তাকে বলতে পারছি কোন সার্ভিসে যেতে পারে, এয়ারফোর্সে যেতে পারবে না মেরিন কোরে যেতে পারবে, ইউজুয়ালি আই রিকমেন্ড মেরিন কোর, বা অন্যান্য সার্ভিসে যেতে পারে কিনা। আবার আমি ফ্যামিলি, তার পারিবারিক অবস্থাটাও দেখি। একটা ফ্যামিলি এসেছিল, বলেছিল যে তার ছেলেকে সে ডিফেন্সে দিতে চায়। কেন দিতে চায়? কারণ সে বাসায় খুব দুষ্টামি করছে, তারপরে ওই দেশীয় আফ্রিকান আমেরিকান এদের সঙ্গে মিশে যাচ্ছে, গান পর্যন্ত চলে গেছে, গান ইউজ করছে। তো আমাকে বললো যে আমি মনে হয় তাকে দিয়ে দেওয়া ঠিক হবে, আপনি যদি সুযোগ করে দিতে পারেন তাহলে আমি তাকে পাঠিয়ে দেবো আপনার কাছে, আপনি রিক্রুট করে সেটা করে দেন। তো আমি তার মায়ের সঙ্গে কথা বলার পরে যেটা আমার মনে হলো যে ও যদি মিলিটারিতে আসে, ফার্স্ট থিং সে ফেল করবে, কারণ সে অলরেডি ডিসিপ্লিন হারিয়ে ফেলেছে। আর এখানে এত বেশি ডিসিপ্লিন, সে যদি একটু চুল পরিমাণ যদি নড়চড় করে, তাহলে তার লাইফ একেবারে নষ্ট হয়ে যাবে। তখন আমি তার সঙ্গে কথা বলে দেখলাম যে না, সে এটার জন্য উপযুক্ত না, সে নিজে থেকেই বললো। তখন আমি তাদেরকে অ্যাডভাইস করলাম যে না,
আমি জানি আপনাদের ক্যারিয়ারের জন্য ভালো হবে, আপনারা চাচ্ছেন, কিন্তু এটি করা ঠিক হবে না। তারপর তাকে কোন ট্র্যাকে আপনারা নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন সেটা আমরা জানবো, তবে একটা বিরতিতে যেতে হচ্ছে আমাদেরকে। Thank you. দর্শক, আমরা আছি দ্বিতীয় ঘন্টার শেষ ভাগে, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। দর্শক, ছোট্ট বিরতির পর আবারও ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। রুম্মান এবং সাইমা আছি সংগঠক এবং মঞ্চকর্মী প্রিয়লাল কর্মকারের সাথে। স্যার, কথা বলছিলাম প্রিয় বাংলা নিয়ে। প্রিয় বাংলার কোনো কার্যক্রমকে আপনারা এই দেশের মাটিতে করবার কোনো পরিকল্পনা করেছেন? হ্যাঁ, এই জন্যই আমাদের আশা এই বছর। আমরা থিয়েট্রেক্স বাংলাদেশ, ওনাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, ওনাদের সঙ্গে শেয়ারিং এক্সচেঞ্জ করেছি আমরা কিভাবে আমরা এখানে কিছু করতে পারি, মঞ্চ নাটক থেকে শুরু করে সাংস্কৃতিক পর্যায়ে। আবার আরেকটা অর্গানাইজেশন আমাদের সঙ্গে কথা হয়েছে, হোপ নামের একটি অর্গানাইজেশন, বেশ কিছু ইউথ লিডার ওখানে কাজ করছেন, ভলান্টিয়ার কাজ করছেন, ওনাদের সঙ্গে আমাদের মিটিং হয়েছে। ওনারা খুবই ইন্টারেস্টেড, প্রিয় বাংলার একটি ব্রাঞ্চ ওনারা এখানে করবেন, যেটা বাংলাদেশ থেকে আমাদের কিছু প্রজেক্ট আছে। আমরা যেটা লাস্ট টাইম আমরা সাভারের ভিকটিমদের জন্য আমরা জীবনের গান যে নাটকটি করেছিলাম, ওখান থেকে কিছু আর্নিং দিয়ে আমরা হেল্প করেছিলাম। আমাদের শীত বস্ত্রের জন্য কিছু আমরা ফান্ড কালেকশন করেছিলাম, হোপ কর্মীদের মাধ্যমে সেটা আমরা এখানে বিতরণ করেছি। তো ওনারা খুবই ইন্টারেস্টেড। আমাদের নতুন দুটি প্রজেক্ট আসছে, একটি হলো রিক্সা প্রজেক্ট। আমরা সেটি হলো যে নিডি পিপল, আমাদের হোপের যে কর্মী আছে এখানে, যে ফিউচারে প্রিয় বাংলার হয়ে এখানে কাজ করবেন। তো উনাদের একটা টিম থাকবে, ওনারা সিলেক্ট করবেন যে নিডি রিক্সা ড্রাইভার, যিনি রিক্সার ভাড়া দিতে পারছেন না বা রিক্সা নেই। যদি আমরা একটা রিক্সা ড্রাইভারকে আমরা যদি সিলেক্ট করি, আর যদি আমরা একটা রিক্সা প্রোভাইড করতে পারি তাহলে তার ফ্যামিলিটা বেঁচে যায়। আর তার ফ্যামিলিকে কেন্দ্র করে তার যদি বাচ্চা থাকে, স্কুলে যাচ্ছে বা অন্যান্য যারা আছে তারা সহযোগিতা পাবে। তো তারা এই জিনিসটা তারা এখানে বসে সিলেক্ট করবেন। তো আমরা মনে হয় আমাদের যেটা কথা হলো, নেক্সট কয়েক মাসের মধ্যে 40টা রিক্সা আমরা 2 বছরের জন্য আমরা এই প্রজেক্টটা হাতে নিচ্ছি। আচ্ছা, সেটা বাংলাদেশে এছাড়াও তো দেশের বাইরে যে আপনি এখন পর্যন্ত যে আপনাদের সংগঠন যে সেবা দিয়ে যাচ্ছে, থাকে না যে আপনি একটু আগে বলছিলেন একটা ঘটনা যে আপনার এক অভিভাবক আসলেন, তার ছেলেকে কোথায় দিবে সেটা জিজ্ঞেস করতে। আচ্ছা, ওইটাও কিন্তু আমরা শেষ করিনি, ওইটা কিন্তু জানতে পারিনি আসলে। তারপরে আপনারা কি পরামর্শ দিয়েছিলেন? পরামর্শটা দিয়েছিলাম ওকে, আমি সরাসরি বলেছিলাম যে কলেজ শেষ করতে। কলেজ শেষ করার পরে আমি তাকে, আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট আছে আমাদের প্রিয় বাংলার প্রোগ্রামের আওতায়, ক্যারিয়ার ডেভেলপমেন্টে যারা পড়াশোনা শেষ করছে বা পড়াশোনা শেষের পর্যায়ে আছে কিন্তু জানছেন না এখনো কি আসলে চাকরি পাবেন কিনা, কতটুকু ভালো করবেন। তো আমাদের যে ক্যারিয়ার ডেভেলপমেন্টের সেক্টর আছে, আমাদের সঙ্গে পিপল অ্যান্ড টেক নামের একটা অর্গানাইজেশন আছে, যারা আইটি ট্রেনিং কোর্স দিয়ে থাকেন আর কি, তাদের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। তাদের সঙ্গে আমাদের গ্র্যান্ড চ্যারিটি হিসাবে কাজ করছি। যারা ফুল টিউশন দিতে পারছেন না, প্রিয় বাংলা থেকে তাদের জন্য একটা স্কলারশিপের ব্যবস্থা করছি আমরা, এক্সকিউজ মি। তখন ওদের জন্য আমরা চাকরির ব্যবস্থা করছি। এর বাইরেও যারা আমাদের টিমে আছে অনেকে, যেমন মেডিকেল প্র্যাকটিশনার আছে, মেডিকেল ডক্টর আছেন, একাডেমিক কাউন্সিলর আছেন, যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে কাজ করছেন, প্রিয় বাংলার বিভিন্ন অ্যাডভাইজার, তারা হেল্প করছেন ইউনিভার্সিটি কীভাবে তারা পেতে পারে, কোনো স্টাইপেন্ড পেতে পারে, বা ইউনিভার্সিটিতে কীভাবে তারা সহকারী শিক্ষক হিসেবে কোথাও কাজ করতে পারেন, তার ফিউচার যে প্রফেশন, ওই প্রফেশনাল যাওয়ার আগ পর্যন্ত যদি আমরা তাকে কোনোভাবে খণ্ডকালীন কোনোভাবে সহযোগিতা করতে পারি। আচ্ছা, বাংলাদেশ থেকে যারা এখন যাচ্ছে তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে? অনলাইনে প্রিয়বাংলা.org তো অনেক হচ্ছে, আপনারা সেভাবে তাদের সাথে রেসপন্স করছেন। আসলে খুব অল্প সময়ের মধ্যে আপনারা অনেকটুকুই আপনাদের কাজগুলো গুছিয়ে নিয়েছেন। তো এছাড়া আপনার যুক্তরাষ্ট্রে তো কাজ করছেনই, যুক্তরাজ্য বা অন্যান্য দেশে আপনাদের করার কোনো পরিকল্পনা আছে কি? না, আমাদের পরিকল্পনা আছে। লাইক আমার কলিগ সহকর্মী শিবলি সিরাজ ভাই, উনি সবসময় বলেন যে বিশ্বের সবচাইতে নন প্রফিট অর্গানাইজেশন সবচেয়ে বড় কোনটি, হ্যাঁ, যেমন ইউএন। হ্যাঁ, তো আমাদের টার্গেট হয়তো আমরা এরকম কিছু একটা করতে পারবো যদি বাংলাদেশি সকলের সহযোগিতা পাই, বাইরের সকলের সহযোগিতা পাই, সবাই যদি একইভাবে যদি কাজ করতে চায়, তাহলে আমরা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আমরা সেটা ছড়িয়ে দিতে পারি। ইনফ্যাক্ট আমি যখন আসার পথে আমি লন্ডনে ছিলাম কয়েকদিন, তো লন্ডনে একটা টিমের সঙ্গে আমার কথা হচ্ছিল আর কি। ওনারা খুব
ইন্টারেস্ট ফিল করলেন, তো ওনারা বললেন যে তাহলে কি আমরা কি এখানে শুরু করতে পারি? হ্যাঁ, তো অবশ্যই আমরা বলেছি অবশ্যই, কিন্তু এখানে কিছু রুল অ্যান্ড রেগুলেশনের ব্যাপার আছে। প্রত্যেকটি দেশের আবার স্টেটের তাদের পলিসি মেনটেন করতে হবে, নতুন করে ওখানকার নিয়ম অনুযায়ী অর্গানাইজেশন রেজিস্ট্রেশন করতে হবে। যেমন আমাদের চ্যারিটি যে ফান্ডগুলি, এগুলি আমরা সরাসরি কারো হাতে দিতে পারবো না। আচ্ছা। এটি অর্গানাইজেশন টু অর্গানাইজেশন রেজিস্ট্রেশন থাকতে হবে, কাগজপত্র থাকতে হবে, এগুলি সব ওইভাবেই আমাদেরকে মেনটেন করতে হবে আমাদের যদি অর্গানাইজেশন টিকিয়ে রাখতে হয় আর কি। একটু রুলস এন্ড রেগুলেশনস কিছু আছে, অবশ্যই নিয়ম নীতি মেনেই সব কাজ করতে হবে। আচ্ছা, এই যে মফস্বলের একটা ছেলে এত দেশ বিদেশে দেশকে প্রতিনিধিত্ব করে যাচ্ছে, এই বিষয়গুলো রপ্ত করলেন কিভাবে কিংবা অনুপ্রেরণা পেলেন কিভাবে? আমি জানি না, আমার ছোটবেলা থেকে আমি যখন ইভেন প্রাইমারি স্কুল, হাই স্কুলে যেতাম, আমি জানি আমি নিজে খুব কষ্ট করেছি, কিন্তু আমার কেন জানি আমার নিজে থেকে মনে হতো আর কি যে কোনো একটা সময়ে মনে হয় আমার কোনো একটা সুযোগ আসবে, যেটাকে আমি কাজে লাগাবো, যেটা দিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে নিজেকে নিয়ে যাব এবং অন্যদেরকে সহযোগিতা করব। এই কথাটা আমার, ইভেন বিলিভ মি অর নট, আমি এভরিডে আমি প্রে করি, আমি ঘুমানোর আগে প্রে করি। আমি নিজের জন্য খুব বেশি চাই না, আমি শুধু গডের কাছে প্রার্থনা করি যে আমাকে যেন সেই সুযোগ দেওয়া হয়, আমি যেন অন্যদেরকে সহযোগিতা করতে পারি। প্রতিদিন রাতে আমি সেই প্রার্থনাটা করি। আমি মনে হয় গড আমাকে হেল্প করছেন, আমি চেষ্টা করছি। আমার ওয়াইফ, আমার বাচ্চাদেরকে অনেক সময় আমি সময় দিতে পারি না, আমি সরি চেয়ে নিচ্ছি এখনই। মাঝে মাঝে তাদের আমি দেখি কষ্ট হয়, স্পেশালি 2012-এর দিকে যখন আমি অর্গানাইজেশন নিয়ে কাজ করছিলাম, তখন আমার মেয়ে হয়েছিল, 2011 আমার মেয়ে ছিল, সে আইসিইউতে ছিল 10 দিন, যখন তার বয়স আইসিইউতে ছিল 3 সপ্তাহ। আমি তাকে রেখেই আমি অর্গানাইজেশনে ছুটে গিয়েছিলাম কাজের জন্য। আমার এখনো নিজেকে অপরাধী মনে হয় একদিকে, যে আমি তার পাশেই ছিলাম না, তাকে ফাঁকি দিয়েছিলাম আমাকে যেখানে থাকতে হতো, কিন্তু অর্গানাইজেশনে যেহেতু আমি দায়িত্ব নিয়েছি, আমাকে সেটাও পালন করতে হবে। তো এটা ভেবে যেমন খারাপ লাগে, আবার তেমনি নিজেকে ভালো লাগে। আসলে তারা হয়তো সাময়িকভাবে অভিমান করতে পারেন, কিন্তু আমার মনে হয় আজকে আপনি এই রাঙা সকালের আসনে আপনি বসে আছেন, সেটা অবশ্যই তাদের জন্য একটা গর্বের বিষয়। কারণ আপনি একটা জায়গায় পৌঁছেছেন বলেই কিন্তু আমরা আপনার সাথে কথা বলছি, এবং আপনার মেয়ে ভালো হয়েছে নিশ্চয়ই সবার দোয়া পেয়েই ভালো হয়েছে, এবং আপনি সবার জন্য করেছেন বলে হয়তো ভালো হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনি যেভাবে দেখছেন আর কি। আমি মনে করি সেটি, যে আমার এই যে ভালো লাগা, এই ভালো লাগা আমাকে আরো ইন্সপিরেশন দিচ্ছে অবশ্যই। ভবিষ্যতে কাজ করার জন্য। সংগঠনটি নিয়ে ভবিষ্যতে আর কি কি কতদূর পরিকল্পনা যেতে আছে চান? এবং কতদূর নিয়ে যেতে চান আপনার এই সংগঠনটিকে? এই সংগঠনটিকে আমি নিয়ে যেতে চাই যতক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশিদের সহযোগিতা আমরা পাবো। আমাদের মেইন কনসেপ্ট হলো যে আমার অভিজ্ঞতা, আমি অভিজ্ঞতা দিয়ে, নট মানি দিয়ে, আমি মানি দিয়ে তো খুব বেশি হেল্প করতে পারবো না, তাই না? এই কিছু কিছু কাজ আছে যেটা আপনি আপনার অভিজ্ঞতা দিয়ে কোটি টাকার কাজ করা যায়। তো আমাদের এই যে নেটওয়ার্ক তৈরি হচ্ছে, আমি চাই যে আমাদের সংগঠনে যারা আছেন তারা খুব কাজ করবেন এবং এই যে নেটওয়ার্কটা দিন দিন বড় করবেন। আর এটি বড় করতে করতে এমন পর্যায়ে পৌঁছবে যে কোনো নিডি পিপল যখন তার একটা কল করবে যে আমার এই সমস্যাটা, তখন আমরা ডাটাবেসের মধ্যে অটোমেটিকলি পৌঁছে যাবে যে এই সেক্টরে এই লোক আছেন, সরাসরি উনি ওনাকে হেল্প করতে পারবেন। এটি হলো আমাদের মেইন গোল। আচ্ছা, আর অবশ্যই আমাদের যে মেইন প্রজেক্টগুলি আছে, যেমন রিক্সা প্রজেক্ট বলছি, ফিউচারে উই ওয়ান্ট টু গ্রো রিয়েলি ভেরি গ্রো, এবং আমাদের স্টুডেন্ট স্টাইপেন্ড যেটা আমরা অলরেডি হেল্প করছি, পার্সোনালি এখন হেল্প করছি, আমরা চাই যে এটা অর্গানাইজেশন ওয়াইড আরও বড় হবে। যারা এখানে ছোটো বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারছে না, ফ্যামিলি সাপোর্ট দিতে পারছে না, আমরা চাই বাঙালিরা যারা ভালো করছেন দেশের বাইরে এবং দেশে, তারা আমাদের মাধ্যমে এসে এদেরকে স্পন্সর করবেন, রিক্সা স্পন্সর করবেন বা বাচ্চাদেরকে স্পন্সর করবেন। আর এর বাইরে যারা প্রবাসে যারা আছেন তাদের সহযোগিতার জন্য ইভেন সংস্কৃতি হোক, নতুবা যে কোনো ইমিগ্রেশন অ্যাডভাইস হোক, মেডিকেল অ্যাডভাইস হোক, ওনারা হেল্প করতে পারবেন। এই নেটওয়ার্কগুলি আমরা দিন দিন আস্তে আস্তে বড় করব, ব্যাপ্তি তৈরি করার চেষ্টা করছেন। রাইট। আচ্ছা, ছোটবেলা সেই ছোট্ট প্রিয়লাল আমেরিকায় ওয়াশিংটন ডিসিতে অভিনয় করেন এখন? আপনাদের যেসব গীতি নৃত্য নাট্য হচ্ছে 14 জন একটা হবে বা আপনি বলছিলেন একটু আগে, আপনি অভিনয় করছেন এখন ওনাকে?
অভিনয় করার চেষ্টা করছি। আমি লাস্ট টাইম করেছিলাম অন্য একটা অর্গানাইজেশন নাটকে আমি অভিনয় করেছিলাম, ভুল স্বর্গ, রবীন্দ্রনাথের ছোট গল্প, একটি গীতিনাট্য, ধ্রুপদ নামের একটা অর্গানাইজেশন। আমি সুযোগ পেয়েছিলাম ওখানে অভিনয় করতে। আচ্ছা, তো মঞ্চ নাটক নিয়ে ওখানে আর কোনো কাজ করার কি পরিকল্পনা আছে? আমাদের ইউজুয়ালি আমরা চেষ্টা করছি প্রতি বছর একটি প্রোডাকশন দেওয়ার জন্য। আমরা পুরনো যে নাটকগুলি ওগুলি আমরা লাস্ট টাইমে পায়ের আওয়াজ পাওয়া যায় এই নাটকটি নির্দেশনা দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। তো আমরা থিয়েট্রেক্স বাংলাদেশ ওনাদের সঙ্গে কাজ করছি। ফিউচারে আমরা যেহেতু আমাদের লোকাল গভর্নমেন্ট আমাদেরকে হেল্প করছে, ওনারা আমাদেরকে স্টেজ দিচ্ছেন, থিয়েটার দিচ্ছেন আমরা কাজ করার জন্য। আমাদের প্ল্যান আছে এভরি ইয়ার আমরা একটা করে প্রোডাকশন, এভরি ইয়ার না হোক অ্যাটলিস্ট এভরি 2 বছরে ভালো একটা নাটক আমরা বাংলাদেশের যেটা হয়ে গেছে ভালো চলছে, নতুবা যারা নতুন যারা লিখছেন, স্ক্রিপ্ট লিখছেন, আমি জানি রুমি ভাই লিখছেন, শুনেছি রুম্মান ভাই লিখছেন, হয়তো আপনি হেল্প করতে পারেন আমাদেরকে ফিউচারে। অবশ্যই। ধন্যবাদ প্রিয়লাল কর্মকার আমাদের আজকের অনুষ্ঠানে আসবার জন্য। আমরা অনুপ্রাণিত হলাম, বিদেশের মাটিতে বসেও দেশকে প্রতিনিধিত্ব করে যাচ্ছে হাজারো বাঙালি। আপনাদের জন্য হাজারো সালাম। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকল বাংলাদেশিদেরকে। আমরা যারা বাংলাদেশে থেকে এবং বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি, আর যারা বাংলাদেশের স্পেশালি যারা বাইরে আছেন তারা যে আমাদের বাংলাকে তুলে ধরছেন, ধন্যবাদ যে আপনাকে। যেখানে আছেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চাই না বাংলার বুকে আর কখনো ভাইয়ের হাতে ভাইয়ের হত্যা হোক, আর যারা বাংলার সার্বভৌমত্বকে বিশ্বাস করে না তাদের স্থান এই মাটিতে কখনোই হবে। এই ছিল আমাদের আজকের রাঙা সকালের আয়োজন। আগামীকাল আবারও নতুন অতিথিদের সাথে নিয়ে ঠিক এই সময়ে হাজির হব নানা আয়োজন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।